আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমাদের এবারে আলোচনা ময়মনসিংহ বোর্ড 2022 বহুতরাশীয় পরিমাপ। আমরা উদ্দীপকটা একটু লক্ষ্য করি। দৃশ্যকল্প 1, একটি গণক আকৃতির পাথরের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। তোমাকে বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে গণকটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হলো 10%। আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? এখানে এই গণক আকৃতির পাথরের দৈর্ঘ্য কিন্তু হইল কত? 8 সেন্টিমিটার। গণক আকৃতি পাথরের দৈর্ঘ্য এ সমান কত? 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আপেক্ষিক দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হলো 10 না? দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? 10%। আপেক্ষিক ত্রুটি যদি 10% হয়, তখন এই যে গণক আকৃতি পাথরের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত? আপেক্ষিক ত্রুটি সমান হলো 10%। সুতরাং গণক আকৃতি পাথরের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত? সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা বলি এ ম্যাক্সিমাম 8 + 8 এর 10%, মানে 0.1 সেন্টিমিটার। তার মানে 8 + 8.8 সেন্টিমিটার। যদি আপেক্ষিক ত্রুটি 10% হয়, তখন এই গণক আকৃতি পাথরের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ A = 8 + 8 এর 10%, মানে 0.1, তার মানে 8.8 সেন্টিমিটার। এই হলো আমাদের আপেক্ষিক ত্রুটি। আর যদি আমি বলি গণক আকৃতি পাথরের সর্বনিম্ন দৈর্ঘ্য, তখন কিন্তু বিয়োগ হবে না। সুতরাং গণক আকৃতি পাথরের সর্বোচ্চ দৈর্ঘ্য যদি A = 8.8 সেন্টিমিটার হয়, তাহলে ম্যাক্সিমাম দৈর্ঘ্য যদি 8.8 সেন্টিমিটার, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত হবে? আয়তন কত হবে? আয়তন কিন্তু তোমাকে বলছে আয়তনে আপেক্ষিক ত্রুটি কত। সর্বোচ্চ আয়তন তার মানে বি ম্যাক্সিমাম কত হবে? 8.8 সেন্টিমিটার কিউব। সর্বোচ্চ আয়তনটা আমরা হিসাব করতেছি। (681.472 ঘন সেন্টিমিটার। সর্বোচ্চ আয়তন মানে ম্যাক্সিমাম আয়তন হবে 681.472। আর এই যে পাথরের দৈর্ঘ্য যখন 8 সেন্টিমিটার ছিল, তখন তার প্রকৃত আয়তন কত ছিল? সুতরাং গণক আকৃতি পাথরের আয়তন, শুধু আয়তন বি সমান 8 সেন্টিমিটার কিউব, মানে 512 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা সর্বোচ্চ আয়তন আমরা নিলাম, আর তার আয়তন আমরা নিলাম। সর্বোচ্চ আয়তন থেকে যদি আমরা আয়তনটা বাদ দিই, তার আয়তনের ত্রুটিটা পাওয়া যেত না। সুতরাং গণক আকৃতি পাথরের আয়তনের ত্রুটি কত হবে? 681.472 512 ঘন সেন্টিমিটার। বিয়োগ করলে কত হবে? -512 169.472।
ঘন সেন্টিমিটার। সর্বোচ্চ আয়তন থেকে আমরা যদি তার আগের যে আয়তনটা, প্রকৃত আয়তনটা যে বাদ দিই, তাহলে কিন্তু গণকাকৃতির পাথরের সর্বোচ্চ আয়তনের চূড়ান্ত ত্রুটি বা সর্বোচ্চ ত্রুটি কিন্তু আমরা পাই গেলাম, তাই না? আয়তনে ত্রুটি। এখন এই ত্রুটি যদি সর্বোচ্চ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি দেওয়া হয়, তাহলে আপেক্ষিক ত্রুটি করতে হবে। এই যে ত্রুটি, এটা আমরা 100 দিয়ে গুণ দেব, প্রকৃত যে আয়তন এটাতে ভাগ দেব, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটিটা পাই যাব। সুতরাং গণক আকৃতি পাথরের আয়তনে আপেক্ষিক ত্রুটি (169.472), এটা গুণ দিতে হবে 100 দিয়া। আপেক্ষিক ত্রুটি বের করতে হলে 100 দিয়া গুণ দিতে হবে, আর প্রকৃত যে আয়তন এটা দিয়ে ভাগ দিতে হবে। গুণ 100 ভাগ 512, 33.1%। ঠিক আছে, এই যে আয়তনে আপেক্ষিক ত্রুটি আমরা পাইছি 33.1%। আমরা যদি সর্বনিম্ন ত্রুটি বের করতে চাই, এটা কিন্তু সর্বোচ্চ ত্রুটি, তাই না? সর্বোচ্চ আয়তন থেকে আমরা আয়তন বাদ দিয়েছি, ত্রুটি পাইছি। এই ত্রুটি হলো সর্বোচ্চ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি। এই সর্বোচ্চ ত্রুটি থেকে আমরা 100 দিয়ে যদি গুণ দিই, প্রকৃত যে আয়তন যদি ভাগ দিয়েছি, তখন আমরা আপেক্ষিক ত্রুটি পাই গেছে। এখন সর্বনিম্ন যদি তোমরা হিসাব করতে চাও, তাহলে ম্যাক্সিমাম দৈর্ঘ্য হলো আমাদের 8 সেন্টিমিটার, 8.8 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে ম্যাক্সিমামের ক্ষেত্রে যোগ করছি। আর যদি মিনিমাম বের করতে চাও, মিনিমাম দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে 8 মাইনাস সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? 8 মাইনাস 1 সেন্টিমিটার, তার মানে 7.2 সেন্টিমিটার। তো মিনিমাম দৈর্ঘ্য থেকে মিনিমাম আয়তন নিতে পারে না, আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করেছি, এটা কিন্তু আমাদের রেজাল্ট। মিনিমাম যদি আমরা হিসাব করি, তাহলে মিনিমাম দৈর্ঘ্য আগে নিতে হবে, দৈর্ঘ্য থেকে আবার সর্বনিম্ন আয়তন নিতে হবে। সর্বনিম্ন যদি আয়তন 373.248 সেন্টিমিটার আসে, আর তার প্রকৃত আয়তন হলো 512। তাহলে যদি আমরা আয়তনের সর্বনিম্ন ত্রুটি বা বের করতে চাই, (512 মাইনাস 373.248) (38.752). এই সর্বনিম্ন যে হিসাবটা যদি করো, তাহলে দৈর্ঘ্য থেকে না বের করতে হবে আয়তন, যে এটা বের করার পরে আবার আয়তন বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যেটা পাবো, এটা হলো সর্বনিম্ন ত্রুটি। এখন সর্বনিম্ন ত্রুটি থেকে যদি আমরা আপেক্ষিক ত্রুটি নেই, তখন সুতরাং আয়তনে সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি, কত হবে? এটা 100 দিয়ে গুণ না, 138.752, 512। আমরা 100 দিয়ে যদি আমরা গুণ দেই, ভাগ দিলাম 512, আমরা কিন্তু 27.1% হবে ত্রুটি। তো সর্বনিম্ন ত্রুটি তোমরা পাইছো 27.1%।
1%। আর সর্বোচ্চ ত্রুটি মান কত পাইছে? 33.1%। সর্বোচ্চ ক্ষেত্রে কিন্তু সবাই প্লাস, সবাই প্লাস, ঠিক আছে। তখন ত্রুটি যখন বিয়োগ করবা তখন বিয়োগ হবে, আর এই যে দৈর্ঘ্য নিবা তখন হবে প্লাসের সর্বোচ্চ দৈর্ঘ্য নেওয়া। তারপরে নেওয়ার পরে আয়তন নিবা, আয়তন নেওয়ার পরে তো আমরা যখন নাকি গণকাকৃতি পাথরে আয়তনের ত্রুটি বের করবো, তখন এই যে সর্বোচ্চ যে আয়তন, আগের যে আয়তন, এটা আমরা বিয়োগ হবে। বিয়োগ করার পরে আমরা আয়তনে সর্বোচ্চ ত্রুটি নিলাম। সেই সর্বোচ্চ ত্রুটি থেকে যদি আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করি, তখন কিন্তু 100 দিয়ে মানে গুণ দিতে হবে। 100 দিয়ে গুণ দিলাম। প্রকৃত যে আয়তন, এটা ছিল কত? 512 যে আমরা বাদ দিতে হবে, আমরা পাইছি 33.1%। এটা হলো আপেক্ষিক ত্রুটি সর্বোচ্চ ক্ষেত্রে। আর সর্বনিম্ন ক্ষেত্রে যদি আমরা মান বাইর করি, দৈর্ঘ্যটা কিন্তু বিয়োগ করে বাইর করতে হবে। 8 - 10%, তার মানে 7.2 সেন্টিমিটার মিনিমাম দৈর্ঘ্য। আবার মিনিমাম আয়তন কি হইব? আয়তনে মিনিমামটা বা সর্বনিম্ন মিনিমাম আয়তন হইল 373.248 ঘন সেন্টিমিটার। মিনিমাম আয়তনকে এই যে প্রকৃত যে তার যে আয়তন, যদি সর্বনিম্ন ত্রুটি আমরা বের করতে চাই, তাহলে এই প্রকৃত আয়তন থেকে এই মিনিমাম আয়তনটা বাদ দিতে হবে। দেওয়ার পরে এটা আমরা পাইলাম। সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এটা 100 দিয়ে গুণ, আর প্রকৃত আয়তন হলো 512, হিসাব করলে 27.1%। তার সর্বনিম্ন ত্রুটি হলো 27.1%, আর সর্বোচ্চ ত্রুটি হলো 33.1%। তো সর্বোচ্চ কিন্তু ব্যবহার করা হয়, আমরা সর্বনিম্ন কিন্তু আমরা বলি না, বলি না। তাহলে আমাদের অ্যান্সার হবে 33.1%। কিন্তু সর্বনিম্ন আমরা বলি না। সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য যে সকল দুই আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য, কাঠের টুকরার দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, তাই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা জানি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরার দৈর্ঘ্য, L সমান কি M প্লাস বি ইন্টু BC, তাই না? আচ্ছা, এই যে M হইল প্রধান স্কেল পার্ট। কত? প্রধান স্কেল পার্ট
এগুলো এম, এম হইলো আমাদের 13.5 সেন্টিমিটার। বার্নিয়ার সমপাতন কিন্তু এখানে 4, বার্নিয়ার সমপাতন বি সমান হলো 4। বার্নিয়ার ধ্রুবক কি? বার্নিয়ার ধ্রুবক বিসি, এটা হবে 1 মিলিমিটার ভাগ হলে বার্নিয়ার ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা হলো 10, তো 1/10 0.1 মিলিমিটার। আর যদি এটা সেন্টিমিটার করে 0.01 সেন্টিমিটার। এখন আমরা এই কাঠের টুকরার দৈর্ঘ্য নিতে পারি। প্রধান স্কেল হলো 13.5 সেন্টিমিটার, সমপাতন হলো 4, ধ্রুবক হলো 0.01 সেন্টিমিটার। সবটা যদি আমরা হিসেব করি 13.54 সেন্টিমিটার। ঠিক আছে, 13.54 সেন্টিমিটার। এখন ওকে বলছে সাধারণ স্কেলের সাহায্যে স্লাইড ক্যালিপারের সাহায্যে, সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপারের সাহায্যে কাঠের টুকরাটি দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম। কাঠের টুকরাটি স্লাইড ক্যালিপারের সাহায্যে টুকরা অধিকতর সূক্ষ্ম হবে, কারণ হলো বার্নিয়ার ধ্রুবক আমরা হিসাব করি। বার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলে হতো 1 গড় দৈর্ঘ্য ভাগ সংখ্যা, বার্নিয়ারের মোট ভাগ সংখ্যা হলো 10, আর প্রধান স্কেলে হতো 1 গড় দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। তাহলে এভাবে সূক্ষ্ম পরিমাপ করে প্রধান স্কেলের মাপ বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হিসাব করে বার্নিয়ার ধ্রুবক হিসাব করা হয়, তাই না? বার্নিয়ার ধ্রুবক পর্যন্ত দৈর্ঘ্যটা নেওয়া হয়। তারপরে বার্নিয়ার সমপতন, বার্নিয়ার স্কেলের কত নম্বর গড়, প্রধান স্কেলের কোন 4 নম্বর গড়, প্রধান স্কেলে একটা গড়ের সাথে হুবহু মিলছে, এই জন্য বার্নিয়ার সমপতন হলো 4। তাহলে এখানে বার্নিয়ার স্কেলের ব্যবহার, প্রধান স্কেলের ব্যবহার, বার্নিয়ার স্কেলের ব্যবহার মিলে হইলো বার্নিয়ার ধ্রুবক। তারপরে সেই বার্নিয়ার ধ্রুবকের সাথে আবার হিসাব করে হচ্ছে বার্নিয়ার সমপতন, সমপতনকে মান গুণ করে প্রধান স্কেলের যে পার্টটা এরকম নেওয়া হয়। প্রধান স্কেলের সাহায্যে বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার সমপতন এবং আবার প্রধান স্কেল, ফলে এই আমাদের যে দৈর্ঘ্যটা শুকাতে সূক্ষ্ম হবে নির্ণয় করা সম্ভব। যেহেতু এই প্রধান স্কেল এবং বার্নিয়ার স্কেল সম্মিলিতভাবে স্লাইড ক্যালিপার, সেই স্লাইড ক্যালিপারের সাহায্যে কিন্তু দৈর্ঘ্যটা অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। 0.01 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক দিয়ে সর্বনিম্ন দৈর্ঘ্য মাপটা নিশ্চয়ই সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। আর যদি আমরা স্লাইড ক্যালিপার সাহায্যে না নিই, সাধারণ স্কেল নিই, তাহলে এত মিলিমিটার বা এত সেন্টিমিটার পর্যন্ত মাপা, সেন্টিমিটার বা মিলিমিটার পর্যন্ত মাপা সম্ভব, কিন্তু এত সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব নয়। তার মানে স্লাইড ক্যালিপারের সাহায্যে কাঠের টুকরাটি দৈর্ঘ্য পরিমাপ করা অধিকতর সূক্ষ্ম হয়ে গেল। ওকে, পরের প্রশ্ন তোমাকে বলছে স্ক্রুগেজের ন্যূনাঙ্ক কাকে বলে? স্ক্রুগেজের ন্যূনাঙ্ক কাকে বলে? বার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল মিল হইল স্লাইড ক্যালিপার, আর বৃত্তাকার স্কেল আর রোহিক স্কেল মিল হইল স্ক্রুগেজ। স্ক্রুগেজের দুইটা স্কেল থাকে, একটা হলো বৃত্তাকার স্কেল আর একটা হলো রোহিক স্কেল। স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের এক ভাগ, শুধু এক ভাগ ঘোরালে এটি রোহিক স্কেল বরাবর যে যতটুকু সরে আসে এটাকে বলা হবে তার স্ক্রুগেজের ন্যূনাঙ্ক। আমি আবার বলছি, স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এটি রোহিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকেই ওই স্ক্রুগেজের ন্যূনাঙ্ক বলা হয়। ঠিক আছে। হ বলছে মৌলিক রাশি ও লব্ধ রাশি দুটি পার্থক্য লেখা। মৌলিক রাশি ও লব্ধ রাশি দুটি পার্থক্য, লেখা। আমরা জানি মৌলিক রাশি হলো যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এ সকল রাশির উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। মৌলিক রাশি হলো বর, সময়, তারপরে সরণ, এগুলি মৌলিক রাশি। কারণ এই রাশিগুলো অন্য রাশির উপরে নির্ভর করতে হয় না। অন্যান্য রাশি তাদের উপরে নির্ভর করে।
আর লব্ধ রাশি হলো যে সকল রাশিকে বিশ্লেষণ করলে মৌলিক রাশি, এরকম মৌলিক রাশি পাওয়া যায়, তাদেরকে বলা হয় লব্ধ রাশি। যেমন বল একটা লব্ধ রাশি, ক্ষমতা লব্ধ রাশি, তারপরে এই যে ত্বরণ মানে লব্ধ রাশি, বেগ মানে লব্ধ রাশি, কারণ তাদের মধ্যে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, এই জন্য এগুলি মানে লব্ধ রাশি। ঠিক আছে, লব্ধ রাশি স্বাধীনতা নাই, কিন্তু মৌলিক রাশি স্বাধীনতা আছে। মৌলিক রাশি অন্য রাশির উপরে নির্ভর করতে হয় না। আর লব্ধ রাশি স্বাধীনতা নাই, কারণ এদেরকে নির্ভর করতে হয়, প্রকাশ করতে হলে মৌলিক রাশির উপরে নির্ভর করতে হয়, তাই না? এই হলো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।